থাকতে পারবে না। এবং আপনারা কয়েকদিন আগে জামাতের আমিরের এই যে সাক্ষাৎকার দেখলেন, সাক্ষাৎকারে তিনি নিজের মুখেই বলেন, ওইটা তো আর হ্যাক করে তার মুখ দিয়ে কেউ বলায় নাই, যে তিনি এখন বলছেন আল্লাহ নারী নেতৃত্ব নাকি অ্যালাউ করেন নাই। তাহলে প্রশ্নটা রাখা উচিত, হাসিনার আমলে অতীতে শেখ হাসিনার সাথে তারা যান নাই, খালেদা জিয়ার সাথে যান নাই, তখন আল্লাহর পারমিশন কোথায় ছিল? এরা যে পদে পদে মিথ্যা কথা বলে তার আরেকটা প্রমাণ হচ্ছে এরা কথায় কথায় জান্নাতের টিকিট দেয়। এরা ইদানিং আরেকটা আলাপ শুরু করেছে যে আমরা এক আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করবো না। এর চেয়েও মিথ্যা কথা হয় না। ওরা এরশাদের কাছে মাথা নত করে নাই, এরশাদের আমলে, হাসিনার আমলে গুপ্ত বাহিনীতে যোগ দেয় নাই, ছাত্রলীগে যোগ দেয় নাই, আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনে যোগ দেয় নাই। একটা জালিমের দলে যারা যোগ দেয় আল্লাহর কথা বলে, এরপরে তারা যখন এসে বলবে, বা 71 সালে তারা জালিমের কাছে মাথা নত করে নাই, এরপরে তারা যখন এসে বলবে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, এরা আসলে আল্লাহকে বিক্রি করে খাইতে যাচ্ছে। এদের মতো মিথ্যুক মুনাফিকদের শাস্তি হওয়া উচিত। এবং নির্বাচন কমিশনের দায়িত্ব যে এই জামাতের আমিরের এক স্যান্ডেল, এইটার যথাযথ তদন্ত করা, দরকার হলে এক্স কর্তৃপক্ষের কাছে এটার ডকুমেন্ট চাওয়া যে আসলে এটা হ্যাক হয়েছিল কিনা। যদি এই প্রমাণ জামাতের আমির দেখাতে ব্যর্থ হন, এটা অবশ্যই তার বক্তব্য বলে ধরে নিতে হবে, তাকে তো অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং নির্বাচন কমিশনকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এখন আমাদের বিক্ষোভ মিছিলে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন মেঘলা ইসলাম, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সাথে বারবার প্রতি সপ্তাহে মোটামুটি আমাদের একটা বিষয় নিয়ে কথা বলতে হয়, সেটা হলো সাইবার অ্যাটাক নিয়ে। কিছুদিন আগেই আমি চেমনফারে ইসলাম মেঘলা, আমার আইডিটা 17 দিনের মতো সাসপেন্ড করা হয়েছিল টেরোরিস্ট উপাধি দিয়ে। এরপরে সেটা থেকে আবার আসলো বিভিন্ন রকমের স্ল্যাগ শেমিং এর ক্ষেত্রে, তারপর আসলো আবার আরেকটা, এখন আমার জন্য ক্ষতিকর, সেটা তো আমার জন্য না। আপনারা যারা সাংবাদিকরা আছেন, আপনাদের মিডিয়া হাউস গুলো আছে, সেই মিডিয়া হাউস গুলো আসলে প্রশ্নবিদ্ধ হয় যে আসলে আপনারা কি সংবাদ প্রকাশ করেন। আমি গত সপ্তাহে একটি মামলা করতে গিয়েছিলাম, সেখানে আমি খুব অবাক হয়ে দেখলাম যে জিডি করেছে বাংলাদেশে 1700+ জিডি করা হয়েছে, এবং তারা খুব গর্ব করে বলে যে 1700+ জিডি করার পরেও তাদের নাকি কোনো কিছু হয় না। তো এই বাংলাদেশে নারী অধিকারের কথা বাদ দিলাম, একটা যে হিউম্যান রাইটস আছে, সেই হিউম্যান রাইটসটা কিন্তু বাস্তবায়ন হইতে আমরা দেখছি না। এই হিউম্যান রাইটস যারা বাস্তবায়ন করতে পারে না, আমি অবাক হয়ে লক্ষ্য করি তারা নাকি রাজনীতি করে, তারা নাকি পলিটিক্স করে, এবং এরাই আবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে। যারা বাংলাদেশের মানুষের হিউম্যান রাইটস, যে বেসিক রাইটস গুলো আছে, সেই রাইটস গুলোকে ফুলফিল করতে পারে না, তারা আবার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে এবং তারা আবার তাদেরকে আবার মেনে নিবে। বিষয়গুলো আসলে খুবই অপ্রাসঙ্গিক। আমি আসলে জানি না আমাদের বাংলাদেশের মেয়েরা কি 52% যে মেয়েরা আছে, আপনারা কি কোনো বোমা ফাটাবেন যেই বোমায় বাংলাদেশের সব মেয়েরা আসলে উড়ে যাবে? এরকম কিছু যদি করতে পারে তাহলে আসলে আপনারা মনে হয় রাজনীতিটা আসলে করতে পারবেন। এছাড়া আসলে রাজনীতির যে করবেন, হিউম্যান রাইটস গুলো যেগুলো ফুলফিল করতে পারে না, আপনারা কি রাজনীতি করবেন আমার আসলে বোধগম্য হয় না। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আচ্ছা, সংক্ষিপ্ত বক্তব্য দিবেন খোরশেদুল আলম, লেখক, প্রকাশক। বিশ্বে যাহা কিছু মহান কল্যাণকর, অর্ধেক তার ঘুরে আছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ বিশ্ব গঠনে বা যে কোনো উন্নত গঠনে নারীদের যে ভূমিকা থেকে থাকে, সেই নারীদেরকে বাদ দিয়ে রাষ্ট্র গঠন বা যে দেশ গঠন করতে চায় তারা কারা? আপনারা জানেন 47, 52, 69, 71, 24 প্রতিটি সময়ে এই দেশ গঠনে
নারীদের রয়েছে অসম ভূমিকা। সেই নারীদেরকে বাদ দিয়ে সেই নারীদেরকে কটূক্তি করে দেশ গঠন যারা করতে চায় তারা কেমন রাষ্ট্র গঠন করবে তা আমাদের বোঝা হয়ে গেছে। আপনারা এখন বাউতাবাজি করেন যে আপনাদের আইডি হ্যাক হয়েছে। আপনারা সকলে এখানে জানেন একটি আইডি হ্যাক হওয়ার কত সময় পরে সে জানতে পারে আইডি হ্যাক হয়েছে এবং কত সময় লাগে তা ফিরিয়ে আনতে। মাত্র 10 মিনিট পরে পোস্ট করার পরে বলতেছে আইডি হ্যাক হয়েছে। এসব বাউতাবাজি দেশের জনগণ জানে। একটা রাষ্ট্রের প্রধান, একটা রাষ্ট্রীয় একটা রাজনৈতিক দলের প্রধান হওয়ার পরও নারীদেরকে নিয়ে তার যে কুরুচিপূর্ণ বক্তব্য, যদি রাষ্ট্র গঠনের পরে তারা নারীদের প্রতি কি পরিমাণ আচরণ করবে তা আমাদের সকলে জানা আছে। আপনারা সকলে জানেন তারা এখনো বলছে নারীদেরকে তারা 5 ঘন্টা কর্ম ক্ষমতার মধ্যে নিয়ে আসবে। যাদেরকে 5 ঘন্টা কর্মক্ষমতার মধ্যে আনবে তাদের কি কোনো মালিক শ্রমিকদেরকে রাখবে বলে আপনাদেরকে মনে হয়? তাহলে এটা হচ্ছে একটা ষড়যন্ত্র, চক্রান্ত নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখার। আমি একটি কথা বলতে চাই, নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার কন্যা। সেই নারীকে নিয়ে যারা কুরুচিপূর্ণ বক্তব্য করে আমি তাদেরকে নিন্দা জানাই, ধিক্কার জানাই। আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে এই মুনাফিকদেরকে সবাই আপনারা বয়কট করবেন। আর সকলে আমরা ঐক্যবদ্ধ হয়ে 24শে গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যে স্বপ্ন আকাঙ্ক্ষা দেখি সেই স্বপ্ন আকাঙ্ক্ষা বাস্তবায়নে নারীদেরকে নিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, আজকের এই প্রতিবাদী আয়োজনের জন্য প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আয়োজকদের। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক দেশ, এখানে নারী পুরুষ সবার সমান অধিকারের জন্য আমরা লড়াই করে যাচ্ছি। কিন্তু একটা ধর্মীয় গোষ্ঠী, একটা দল এই নারীদের রাজনৈতিক অধিকারটা কেড়ে নেওয়ার জন্য বারবার নারীদের নেতৃত্ব শূন্য করার চেষ্টা করতেছে, রাজনীতি থেকে দূরে রাখার জন্য অনলাইনে একের পর এক আক্রমণ করে যাচ্ছে। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আপনারা বরিশালের একটা ঘটনা দেখেছেন যে ওখানে একজন প্রার্থী মনীষা চক্রবর্তী, সে তার উপস্থিতির কারণে আরেকজন ধর্মীয় প্রার্থী তার সাথে সাক্ষাৎ পর্যন্ত করে নাই, ওই অনুষ্ঠান পর্যন্ত বর্জন করছে। এই ধরনের চিন্তা যদি থাকে তাহলে আমাদের দেশটা নারী পুরুষ সবাইকে নিয়ে কিভাবে এগোবে? আমরা মনে করি এখানে নারী পুরুষ সবার সমান অধিকার এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। নারীদের যে কর্ম পরিবেশ সেটা নিশ্চিত করতে হবে। নারীদের ঘরে বাইরে সকল জায়গায় নিরাপত্তা এই রাষ্ট্রকে বিধান নিশ্চিত করতে হবে। আর একটা বিষয় যে নির্বাচন কমিশন দেশের প্রচলিত সংবিধান মেনে যে নীতিমালা প্রণয়ন করেছে, জামাত ইসলাম সেই নীতি মেনেছে কিনা এটা নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে। এখানে নারী নেতৃত্ব বিরোধী যে অবস্থান এটা কোনোভাবেই নির্বাচন কমিশনের নীতিমালার সাথে যায় না। এই সাংঘর্ষিক অবস্থান নির্বাচন কমিশনকে পরিষ্কার করতে হবে। জামাত যদি নীতিমালা বিরোধী কোনো কাজ করে নির্বাচনের বাইরে তাকে রাখতে হবে। এবং আজকের এই প্রতিবাদী সমাবেশ সংহতি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।